সুপ্রিয় দর্শক, ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিবেদিত বিচ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি আয়োজিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস এ টু জেডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন। বাংলাদেশের ব্যাংকসমূহকে গ্রাহকের আস্থার জায়গায় ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ব্যাংকসহ ব্যাংকগুলো তাদের সক্ষমতা অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সাথে ইন্স্যুরেন্স সমূহকে উন্নয়ন করার জন্য ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটিও তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে ইন্স্যুরেন্সের বিষয়ে যথেষ্ট উদাসীনতা দেখা যায়। অথচ বিদেশের মাটিতে বিমা ব্যতীত কোনো কিছুরই উন্নয়ন করা সম্ভব না, যেমন শিল্প, কলকারখানা ইত্যাদি। এ নিয়ে আলোচনার জন্য আজকে আমরা জিটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এনআরবি ব্যাংক পিএলসির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তারেক রিয়াজ খান এবং বিজিআইসি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স পিএলসির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আহমেদ সাইফুদ্দিন চৌধুরীকে। জনাব তারেক রিয়াজ খান এবং জনাব আহমেদ সাইফুদ্দিন চৌধুরী, আপনারা দুজনকে স্বাগত জানাচ্ছি বিজনেস শো অনুষ্ঠানে। আমি সর্বপ্রথমে জনাব রিয়াজ খানের কাছে যেতে চাই, ব্যাংক বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। বর্তমান যে মার্জার পদ্ধতি আমরা যেটা দেখছি ব্যাংকগুলোকে একীভূতকরণের জন্য, এটা নিয়ে আপনি কতটুকু আশাবাদী? এটার মাধ্যমে ব্যাংকসমূহে আপনার সুশাসন নিশ্চিত করা যায় কিনা, এবং এই ক্ষেত্রে আপনি কী কী চ্যালেঞ্জগুলো দেখছেন যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। খুবই একটা পার্টিনেন্ট কোয়েশ্চেন। আমাদের তো আসলে ব্যাংকিং ইন্ডাস্ট্রি একটা, আমি বলবো যে ম্যাসিভ একটা চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছে এবং একটা এভলিউশনাল জার্নি আমাদের এই ব্যাংকিং ইন্ডাস্ট্রি শুরু করেছে আন্ডার দি ডিরেক্ট লিডারশিপ অফ আওয়ার রেগুলেটর বাংলাদেশ ব্যাংক। আসলে আজকে মার্জারের দিকে কেন যেতে হলো, এটার মেইন রিজন হচ্ছে এই পার্টিকুলার ব্যাংকগুলো তাদের যে গভর্নেন্স, কমপ্লায়েন্স এবং রিস্ক ম্যানেজমেন্টের যে ফান্ডামেন্টাল ছিল সেগুলো ব্রিচ হয়েছিল। আর ব্যাংকিং ইন্ডাস্ট্রির কোর অবজেক্টিভ বা এজেন্ডা হচ্ছে আমরা সবাই লেন্ডার। আসলে আমরা একটা তো ক্যাপিটাল বেজ আছে, তারপরে আমরা ডিপোজিট মোবিলাইজ করি এবং এই ডিপোজিট যেটাকে মোবিলাইজ করা হয় সেটাকে আবার মার্কেটে প্লেসমেন্ট করা হয়, এবং সেটা করতে গিয়ে যে ক্রেডিটের নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ড আছে সেটা যদি সিগনিফিক্যান্ট ব্রিচ হয়ে যায় এবং যেই ক্রেডিটের যেই পলিসি গাইডলাইন্সগুলো আছে সেগুলোকে যদি ব্রিচ করা হয়, অটোমেটিক্যালি কিন্তু একটা ব্যাংকের আপনার এনপিএলটা বেড়ে যায় এবং ব্যাংকের ফিনান্সিয়াল ফান্ডামেন্টাল উইক হয়ে যাবে, ব্যাংকের যেই অর্থনৈতিক ভিত আছে সেটা খুব দুর্বল হয়ে যায়। এই ইস্যুগুলো দেখেছি আমরা প্রায় 15 থেকে 16 বছর। একটা সিগনিফিক্যান্ট ডেটোরিয়েশন হয়েছে আমাদের এই ব্যাংকিং ইন্ডাস্ট্রির, রাইজিং এনপিএল, এবং এনপিএল বেড়ে যাওয়ার কারণে ব্যাংকের ইনকাম ফান্ডামেন্টাল দুর্বল হয়ে গেছে, প্রভিশন রিকোয়ারমেন্ট বেড়ে গেছে এবং প্রভিশন রিকোয়ারমেন্টটা বাড়ার কারণে এনাফ প্রফিটেবিলিটি ছিল না, যেটার কারণে কিন্তু প্রভিশন শর্টফল এবং আলটিমেটলি ক্যাপিটাল শর্টফল হয়েছে। এই কারণেই আমাদের রেগুলেটর বাংলাদেশ ব্যাংকের হাতে বেসিক্যালি দুটো মানে ওয়ে ছিল। প্রথম পার্টটা ছিল যে অ্যাজ পার্ট অফ দি ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট ব্যাংকগুলোকে অবসায়ন করে ফেলা যেত, লিকুইড করে লিকুইডেশনে চলে যাওয়া যেত, কিন্তু এটার একটা ম্যাসিভ লঙ্গার টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট হতো আমাদের দেশের ইকোনমির জন্য। তো এই কারণে আমাদের রেগুলেটর সেকেন্ড যে প্রসেসটা সেটা হচ্ছে ব্যাংক রেজলিউশনের পার্ট হিসেবে মার্জারের দিকে গেছে। এখন ব্যাংক মার্জার অনেস্টলি স্পিকিং বাংলাদেশে একটা নতুন ফেনোমেনা, এবং এতগুলো বড় ব্যাংকে একসাথে মার্জার, এটা ডেফিনেটলি ইজ আ ভেরি বিগ চ্যালেঞ্জিং টাস্ক। বাট গুড থিং যে আমাদের অথরিটিস, মিনিং আমাদের গভর্নমেন্ট পুরোপুরি এই ব্যাংকের অপারেশনকে টেক ওভার করছেন এবং এই 5টা ব্যাংককে একসাথে মার্জ করে, ইন্টিগ্রেট করে, ইউনাইটেড ইসলামিক ব্যাংক পিএলসিতে কনভার্ট করে সেটাকে পুরোপুরি ন্যাশনালাইজ করা হচ্ছে। এখন ডিপোজিটার্স ইন্টারেস্টকে কীভাবে রাখা হবে এই জন্য আমরা সবাই জানি যে 20,000 প্লাস 15,000 প্রায় 35,000 কোটি টাকার একটা ফ্রেশ ক্যাপিটাল বা ইকুইটি ইনজেকশন করা হচ্ছে এই ব্যাঙ্কগুলোতে, যাতে করে ব্যাংক আবার ঘুরে দাঁড়িয়ে নতুন আঙ্গিকের সামনের দিকে আগাতে পারে। বাট এখন আপনার কোয়েশ্চেনের সেকেন্ড পার্টটা খুব ইম্পর্টেন্ট ছিল যে সাস্টেনেবিলিটি এবং এই স্ট্রং ফান্ডামেন্টালটা আদৌ এই ব্যাঙ্কগুলোতে আসবে কি না, সেটা কিন্তু আমাদের সময় বলে দেবে। আসলে অফকোর্স আমাদের এই রেগুলেটর বাংলাদেশ ব্যাংকের যে প্রথম স্টেপ সেটাকে আমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করি, ব্যাংকিং ইন্ডাস্ট্রি স্টেবিলিটি আনার জন্য এবং আমাদের এই ট্রাস্টওয়ার্দিনেস, যেটা যে বিশ্বাসযোগ্যতার জায়গাটাকে ক্রিয়েট করার জন্য ওরা পাশে দাঁড়িয়েছেন এই 5টা ব্যাংকের।
কিন্তু সাস্টেনেবিলিটি ডিপেন্ড করবে যে যেই গভর্নেন্স, কমপ্লায়েন্স এবং রিস্ক ম্যানেজমেন্টের ফান্ডামেন্টাল আছে সেটাকে আমি মেনে ফিউচারেও চলবো কিনা। যদি না মানা হয় তাহলে কিন্তু আবার ফার্দার ডেটোরিয়েশন হবে। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই আপনাকে, যে প্রথম কথা হচ্ছে এনপিএল এর কথা আপনি যেটা বলছিলেন, আমরা লোকমুখে শুনেছি যেটা, সেটা হচ্ছে 98% পর্যন্ত এনপিএল এক একটি ব্যাংকে ছিল। তো আমার প্রশ্ন হচ্ছে 98% এনপিএল হলে ব্যাংকগুলো চলছে কিভাবে? তাই এই কারণে কিন্তু আমরা এশিয়ার শীর্ষ খেলাপি ঋণের দেশে আমরা কিন্তু পরিচিতি লাভ করেছি। এগুলোকে কিভাবে আপনারা দেখছেন? একই সাথে মার্জার পদ্ধতির কারণে যে 2 লাখ টাকা করে ফেরত পাবে গ্রাহকরা, এটা আমরা শুনছি। তো যার 2 কোটি আছে, 5 কোটি আছে, সেও 10 কোটি আছে, সেও যদি 2 লাখ টাকা ফেরত পায়, তার বাকি টাকার কি হবে? আপনার যদি কোনো এই বিষয়ে ধারণা থাকে, যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন, কারণ এটা বেশি সেনসিটিভ ইস্যু বর্তমান প্রেক্ষাপটে আর কি। আমি প্রথমে আপনার সেকেন্ড কোয়েশ্চেনের আনসারটা দিব। সেটা হচ্ছে 2 লক্ষ টাকা করে, এটা অলরেডি কিন্তু ডিক্লেয়ার্ড হয়ে গেছে যে এই প্রথম যে 20,000 কোটি টাকার ইনজেকশনের কথা বলা হচ্ছে সেটা ডিপোজিট ইন্স্যুরেন্সের আওতায় আর কি। যে কোনো কাস্টমার তার যদি 2 লাখ এবং এর উপরে থাকেন সেটা কিন্তু তিনি গ্যারান্টিড, তিনি কিন্তু এটা উঠাতে পারবেন এবং পেয়ে যাবেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু খুব বড় ডিপোজিটের এবং ছোট ডিপোজিটের কিন্তু ডিফারেন্সিয়েশন বা প্রপোর্শনেট উইথড্রলের কিন্তু কোনো মেথোডোলজি এখানে নেই। কারো যদি 2 কোটি টাকাও থাকে উনিও 2 লাখ উঠাতে পারবেন, আর কারো যদি 2 লাখ টাকা থাকেন উনিও 2 লাখ টাকার পর্যন্ত উনি ইন্স্যুরেন্স কভার উঠিয়ে নিতে পারবেন। এখন ওনারা উঠাবেন কি না সেটা ডিপেন্ড করবে আসলে ওনাদের নিজেদের রিকোয়ারমেন্টের উপরে। কারণ একটা ব্যাংকে যদি আমরা ট্রুলি সাস্টেনেবল করতে চাই, ব্যাংকের লিকুইডিটি এনশোর করতে হবে। এবং এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো ব্যাংকগুলোকে যদি এরকম একটা উইথড্রলের প্রেশার আসে তখন কিন্তু যে কোনো ব্যাংকই উইক হয়ে যেতে পারে। আর প্রথম যে কোয়েশ্চেনটা আপনি করেছেন সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির কিছু আমরা শুনেছি যে কোনো কোনো ব্যাংকে 98% পর্যন্ত এনপিএল হয়ে গেছে। আসলে ফান্ডামেন্টাল ব্রিজ, আপনার ক্রেডিট নর্মস যেগুলো করা আছে বা গাইডলাইন যেগুলো করা আছে সেগুলোকে যদি ব্রিজ করে আপনি করাপশন, এমবেজলমেন্ট, মানি লন্ডারিং অ্যান্ড ফান্ড ডাইভার্সন এগুলো যদি করা হয় তাহলে তো যে কোনো ব্যাংকই আসলে কিন্তু এই ধরনের একটা বিপদের সম্মুখীন হতে পারে। ডিকটেটেড লোন বা কোনো ধরনের কোনো কোলাটেরালাইজেশনের কোনো ইভেন ঘোস্ট লোন যেটাকে আমরা বলি, ভৌতিক লোন, সেই ধরনের লোনও কিন্তু আসলে তৈরি করা হয়েছিল। এই ধরনের অ্যাবিউজ যদি ব্যাংকিং ইন্ডাস্ট্রির কোনো ব্যাংকের এগেনস্টে করা হয় আসলে কোনো ব্যাংক ইন্ডিপেন্ডেন্টলি কখনোই সাস্টেন করতে পারে না। কিন্তু ব্যাংকগুলো কীভাবে চলেছিল, অফকোর্স ল্যাক অফ ট্রান্সপারেন্সি ছিল, এথিক্যাল ব্যাংকিংয়ের কোনো এক্সাম্পল আমরা আসলে তখন দেখিনি। এবং যেই ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলোকে দেওয়া হয়েছিল সেগুলো তো প্রিপেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই ব্যাংকগুলোর। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ট্রান্সপারেন্সি এসছে এবং আমাদের বাংলাদেশ ব্যাংক লিড করেছে। কম্প্রিহেন্সিভ ডিউ ডিলিজেন্স বা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করা হয়েছে বড় বড় অডিট ফার্মগুলোকে দিয়ে, এবং আজকে আমাদের এই ট্রু পিকচারটা আমরা পেয়েছি। কোনো একটা ব্যাংকের আসলে 98% এনপিএল যদি হয়ে যায় ওই ব্যাংক আসলে ইন্ডিপেন্ডেন্টলি কখনোই সাস্টেন করতে পারে না। কিন্তু ইন দ্য মিন টাইম তারা আবার কিছু লিকুইডিটি সাপোর্টও তখন নিয়েছিলেন এবং এই কারণে তাদের আবার কারেন্ট অ্যাকাউন্ট যেটা বাংলাদেশ ব্যাংকের সাথে মেনটেন করে সেটাও কিন্তু নেগেটিভ ব্যালেন্সে চলে গিয়েছিল। আমরা একটু জনাব সাইফুদ্দিন চৌধুরীর কাছে শুনতে চাই, নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আমরা যতটুকু দেখছি। আপনার ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে, নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে যদি নন ট্যারিফ মার্কেটের আওতায় আনা হয় তাহলে সেক্ষেত্রে কোম্পানি এবং গ্রাহকের কি কি উপকার আসতে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি গাজী টিভি পরিবারের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই প্রশ্নটা খুব ভাইটাল কোয়েশ্চেন। নন ট্যারিফ যদি আনা হয়, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে মুক্তবাজার অর্থনীতির সাথে আমাদেরকেও কিন্তু ম্যাচ করে চলতে হবে। আমরা তো ট্যারিফ নিয়ে আছি, নন ট্যারিফ হলে সুবিধা হয় যে আমি ইন্টারন্যাশনাল মার্কেটে ইন্স্যুরেন্স প্রিমিয়াম রেটটা কম পাওয়া যায় এবং ভালো সিকিউরিটিও পাওয়া যায় ইন্স্যুরেন্সের জন্য। এতে হবে কি, গ্রাহকের সবসময় একটা থাকে, চিন্তা থাকে যে তার প্রোডাক্টের কস্টটা কীভাবে মিনিমাইজ করা যায়, সেই সার্ভিসটা কিন্তু আমরা দিতে পারি। আমি যতটুকু মনে করি যে নন ট্যারিফ মার্কেট হওয়াটা এখন জরুরি এবং ইটস এ মার্কেট ডিমান্ড।
আর আমরা মাঝে মধ্যে কিছু বিষয় শুনি, যেমন আপনার কমিশন বাণিজ্যের কথা শুনি। আপনার রেগুলেটরি অথরিটি থেকে একটা কমিশন ফিক্স করা আছে, কিন্তু আপনারা এই কমিশনটা মানেন না, এক একজন এক এক ধরনের নেগোসিয়েশন করে, যার কারণে আপনার নন লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে নন লাইফের কিছুটা অস্থিরতা আমরা দেখতে পাই। এই বিষয়ে আপনারা এটা কিভাবে দেখছেন এবং এটা আসলে বন্ধ করা সম্ভব কিনা? ধন্যবাদ। আসলে এটা বন্ধ করা সম্ভব। 4টা ব্যাপারে আপনি একটু খেয়াল রাখবেন। নন ট্যারিফ মার্কেট, রিইন্স্যুরেন্স ওপেন করে দেন, সলভেন্সি মার্কেট ইন্ট্রোডিউস করেন, আর 4 নম্বর হলো যে গভর্নমেন্ট বিজনেস যেটা আছে সেটা সাধারণ মেমোরি করতে দেন। তাহলে আপনার যখন সলভেন্সি মার্জিনে যখন ক্যাশ ইনফ্লোটা এফেক্ট করবে, তখনই বোঝা যাবে যে আপনার কোম্পানি ভালো কি খারাপ। তখন গ্রাহকরা কিন্তু চুজ করতে পারবে যে না, আপনার সলভেন্সি মার্জিনের নিচে আছেন, আপনার সাথে আমি ডিল করব না। আপনি সলভেন্সির মার্জিনের উপরে আছেন, আপনার সাথে আপনি কী অফার দিতে পারেন। তো এতে হয় কি, এতে মনে করেন সার্ভিস কোয়ালিটি ভালো হয়, কমিটমেন্টটা ভালো হয়, আর স্পিডি ক্লেম সেটেলমেন্টটা হয়। ধন্যবাদ আপনাকে। আমাদের সময় হয়েছে একটু বিরতি নেয়ার। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরছি। আমরা ইন্স্যুরেন্স এবং ব্যাগ নিয়ে আলোচনা শুনবো। এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ফিরছি বিরতির পর। আমরা আপনার এনআরবি ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব খান সাহেবের কাছে আমরা যেতে চাই, সেটা হচ্ছে এনপিএল নিয়ে আপনার সাথে কথা হচ্ছিল। পাশাপাশি আমি একটু রেমিটেন্স নিয়ে আপনার থেকে জানতে চাই। এখন যেইভাবে রেমিটেন্স আমরা পাচ্ছি সেটা অনেকটা ঊর্ধ্বগতি বলা যায়। তাহলে এটার মাধ্যমে কি আমরা ব্যাংকের অস্থিরতাটাকে কিছুটা সামাল দিতে পারছি বলে আপনি মনে করেন? আসলে খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বাট রেমিটেন্স হচ্ছে আমাদের এই পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রির একটা কম্পোনেন্ট। রেমিটেন্স ব্যাংকের স্টেবিলিটি যে ডিরেক্টলি এনে দেবে সেটা না। আমরা সবাই জানি যে আসলে রেমিটেন্সটা কী কারণে কাজে লাগে। আমাদের বেসিক্যালি কান্ট্রি যে কারেন্ট অ্যাকাউন্ট আছে সেই কারেন্ট অ্যাকাউন্টের একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে রেমিটেন্স। কিন্তু ফরেন ইনওয়ার্ডের বেসিক্যালি 3টা কম্পোনেন্ট থাকে। একটা রিটেল রেমিটেন্স, একটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, আর আরেকটা যে পার্টে আমরা ইনওয়ার্ড পাই সেটা হচ্ছে এক্সপোর্ট। আর আরেক সাইডে আপনার পেমেন্ট সেটেলমেন্টের জন্য আছে হলো আমাদের ইম্পোর্ট। অফকোর্স আপনার রেমিটেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যাতে করে আমরা আমাদের কারেন্ট অ্যাকাউন্টের পজিটিভ ব্যালেন্স মেনটেন করতে পারি। আপনার এক্সপোর্ট এবং পেমেন্ট সেটেলমেন্ট ফর ইম্পোর্ট, সেটার যদি একটা বড় গ্যাপ থাকে, মিনিং আপনার ইম্পোর্ট যদি এক্সপোর্টের তুলনায় অনেক বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের একটা আউটবাউন্ড ফ্লো বেড়ে যায়, এবং সেটাকে আমরা ব্যালেন্স করতে পারি আমাদের থ্রু ইনওয়ার্ড রেমিটেন্স। আপনারা খুব অবাক হবেন যে আমাদের 23-24-এর যেই ফিসক্যাল ইয়ারে আমাদের প্রায় রাফলি $23 বিলিয়ন মতো আমাদের ইনওয়ার্ড রেমিটেন্স হয়েছিল। আবার সাইমultaneously আমাদের রেভলিউশনের পরে যে ফিসক্যাল ইয়ারটা আমরা পেয়েছি সেটা 24-25, আমাদের গত এই জুন পর্যন্ত এটা 30% ইনক্রিজ হয়ে $30 বিলিয়ন চলে গেছে। এবং আমাদের এর পরে এই 4 মাস অক্টোবর পর্যন্ত, জুলাই থেকে অক্টোবর, সেখানে আমরা $10 বিলিয়ন প্লাস কিন্তু রেমিটেন্স অলরেডি আমাদের ইনওয়ার্ড চলে আসছে। এবং আমরা এখন মান্থলি যে ট্রেন্ডটা দেখছি তাতে করে আমার মনে হচ্ছে যে আমাদের হিস্ট্রির হায়েস্ট এভার রেকর্ড আমরা হয়তো বা এই আমাদের যেই চলমান যে আর্থিক আমাদের বছর রয়েছে, মিনিং 25-26, আমরা হিস্ট্রির হায়েস্ট এভার ইনওয়ার্ড রেমিটেন্স আমরা দেখতে পাবো। অফকোর্স আমি মনে করি যে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট বাংলাদেশে যে কারেন্ট অ্যাকাউন্ট আছে সেটা স্টেবিলিটি মেনটেন করার জন্য। আমরা ব্যাংকিং খাতে আরেকটি অপব্যবহারের কথা প্রায় শুনে থাকি, সেটা হচ্ছে লোন রিশিডিউলিং এবং হচ্ছে লোন রাইট অফ। এটার অপব্যবহার হচ্ছে। আসলে কি এটার অপব্যবহার হচ্ছে, হলে কতটুকু হচ্ছে, বা এখান থেকে তাহলে আমাদের পরিত্রাণের উপায়টা কি যদি আপনি একটু বলতেন? ব্যাংকিং ইন্ডাস্ট্রির আসলে লোন রিকভারির একটা টুল হচ্ছে লোন রিশিডিউলিং। তাছাড়া আপনার পার্শিয়াল সেটেলমেন্ট হতে পারে থ্রু মর্গেজ প্রপার্টি সেল, ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট হতে পারে থ্রু মর্গেজ প্রপার্টি সেল, অ্যান্ড অলসো আমাদের এই বড়োয়ারদের কাছ থেকে টাকা রিকভার করে। আর আমাদের এটা ছাড়াও এই লোন রিশিডিউলিং ইজ অলসো ওয়ান অফ দি কোর কম্পোনেন্টস অফ আমাদের এই রেগুলারাইজেশন অফ এনপিএলের। কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের অনেকগুলো পলিসি আছে, এবং খুব রিসেন্টলি একটা সার্কুলার হয়েছে যেটাকে আমরা BRPD 7 বলছি। সেখানেও কিন্তু খুবই কম ডাউন পেমেন্ট দিয়ে, একটা নেগলিজেবল ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আমাদের এই ডিফল্টেড বড়োরা লোন রিশিডিউলিংয়ের কিন্তু বেনিফিটটা তারা পেয়ে গেছে। লোন রিশিডিউলিংটা তখনই মানে আমাদের অনুশাসনে যেটা বলা আছে যে করা যাবে, প্রোভাইডেড কাস্টমার যিনি বিজনেস এন্টিটি তার এনাফ ক্যাশ ফ্লো সাপোর্ট করে তার রিশিডিউল লোনটাকে সার্ভিস করার জন্য।
বাট ইন্ডাস্ট্রিতে আমরা কি দেখেছি, কাস্টমার খুবই নমিনাল একটা ডাউন পেমেন্ট দিয়ে লোনটাকে একটা লঙ্গার টার্মে রিশিডিউল করে নিচ্ছে। এখন তো ইভেন 12 বছর পর্যন্ত লোন রিশিডিউলিং দেওয়া হচ্ছে এবং তাতে প্রায় 2 ইয়ার্সের গ্রেস পিরিয়ডও দেওয়া হচ্ছে। ব্যাঙ্কগুলোর জন্য কিন্তু এটা একটা লিকুইডিটির আমি বলবো যে বড় আঘাত। বাট দেশের ইন্ডাস্ট্রির যে এনপিএল এর রিডাকশন সেটাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, কিন্তু বড়োয়ারদের যেই হ্যাবিট, সেই হ্যাবিটটাকে কিন্তু আমাদের এই লোন রিশিডিউলিং পলিসি দিয়ে কোনোভাবে আমরা কিন্তু আসলে অ্যাড্রেস করতে পারছি না। একজন ব্যাড বড়োয়ারই থেকে যাচ্ছে এবং রিশিডিউল লোনের ফরওয়ার্ড ফ্লো যেটাকে বলি, মানে ফার্দার ডেটোরিয়েশন এবং ফার্দার মুভিং ইনটু এনপিএল, সেটার পার্সেন্টেজ হিসাব আমরা করেছি, সেটাও কিন্তু 80%-এর উপরে। সো অনেস্টলি আনলেস আমাদের এই রিকভারির ইনফ্রাস্ট্রাকচারটাকে আমরা ইমপ্রুভ করতে না পারি, আমাদের লিগ্যাল যে ফ্রেমওয়ার্ক আছে সেটাকে যদি আমরা স্ট্রেংথেন না করতে পারি, এই লোন রিশিডিউল করে কিন্তু আলটিমেটলি আমাদের রিকভারি অফ এনপিএল এই দেশে কখনোই হবে না। আমরা এটা জানাব সাইফুদ্দিন চৌধুরীর কাছে শুনতে চাই, আপনার দৃষ্টিকোণ থেকে আমরা আসলে নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কাভারেজ দিতে কতটুকু দক্ষ? আমরা যেমন শুনি, বিশেষ করে মোটর ইন্স্যুরেন্সে আমরা যদি বিদেশের কথা চিন্তা ভাবনা করি, আপনি একটা গাড়ি অ্যাক্সিডেন্টে পড়লো বা আপনার গাড়িটা নষ্ট হলো, কোনো কারণে এটা আপনি রিস্টার্ট করতে পারছেন না, আপনি ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন দিলেন, ওরা গাড়ি একটা আপনাকে রিপ্লেস করে দিয়ে ওরা এই গাড়িটা নিয়ে আসলে এইভাবে সার্ভিসটা বিদেশি বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দিয়ে থাকে। আমরা বাংলাদেশকে এই জায়গায় কবে দেখব, কখন দেখব, এবং এই বিষয় নিয়ে আপনারা কাজ করছেন কিনা, এই ক্ষেত্রে উন্নত করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন আছে বলে মনে করেন? ইন্স্যুরেন্সটাকে এই আর একটু আপডেটেড করা বা বিশ্ববাজারের সাথে ম্যাচ করার জন্য আমাদের যথেষ্ট কাজ করতে হবে। বর্তমানে আপনি যে কোয়েশ্চেনটা করেছেন যে রিপ্লেস করে গাড়িটা দিচ্ছে, এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের দেশে নাই। এটা করতে হলে আমাদেরকে নন ট্যারিফে চলে যেতে হবে। নন ট্যারিফে গিয়ে রিইন্স্যুরেন্সটাকে মুক্ত করতে হবে। এই যে এখন সাধারণ বীমার সাথে যেটা 50% ম্যান্ডেটরি আছে আর 50% আমরা ওপেনে আছি, এটা যদি 30% সাধারণ বীমাকে ম্যান্ডেটরি করে 70% ওপেন করা যায়, তাহলে হবে কি, আমরা ওভারসিজ মার্কেট থেকে কিন্তু আমরা পলিসিগুলি আনতে পারবো, এনে আমরা আমাদের এই দেশে এটাকে ইমপ্লিমেন্টেশন করার জন্য পদক্ষেপ নিতে পারবো। এখন মনে করেন, এখন যদি একটা প্রোডাক্ট যদি আমি ইনোভেট করি, সেটার জন্য আমার সেন্ট্রাল রেটিং কমিটিতে এটা ভেটেড করাতে হবে। মুক্তবাজার অর্থনীতির সাথে সামঞ্জস্য রেখে আপনার যদি রিইন্স্যুরেন্সটা ফ্রি হয়ে যায়, তাহলে কিন্তু আমি যে কোনো প্রোডাক্ট আনে এটা অ্যাক্সেস করতে পারি। করে যদি দেখা যায় না এটা বেনিফিট পাওয়া যাচ্ছে এবং গ্রাহকরা এটাতে ইন্টারেস্টেড হচ্ছে, তখনই কিন্তু আমাদের সাকসেসটা আসবে। আমরা আনহেলদি কম্পিটিশনের কথা শুনি এবং আনহেলদি কম্পিটিশন করতে গিয়ে আপনারা আন্ডার প্রাইসিং বা প্রাইস কাটিংয়ে আপনারা যান, এটার ক্ষতিকর দিকগুলো সম্পর্কে যদি একটু বলতেন। এটা হচ্ছে না যে হচ্ছে, এটা আমরা সবাই জানি। এটার জন্য আমাদের করতে হবে কি, আমি শুরুতেই আপনাকে যেটা বলেছি সেটা হলো রিইন্স্যুরেন্সটাকে ওপেন করতে হবে, নন ট্যারিফ মার্কেট করতে হবে এবং সলভেন্সি মার্জিনটা আপনার ইন্ট্রোডিউস করতে হবে। এই তিনটা করলে কিন্তু আমরা ওই দিক দিয়ে, যদি মনে করেন আপনার সাথে যদি আমি ব্যবসা করি, আপনাকে যদি আমি একটা রেট দেই এবং ওই রেটের এগেনস্টে যদি আমি রিইন্স্যুরেন্সের প্রোটেকশনও দিয়ে থাকি এবং আমার সলভেন্সি মার্জিন যদি ভালো হয়, তখন কিন্তু চুজ করবেন কিন্তু আপনি বিজিআইসিকে। আমি জানাব তারেক রিয়াজ খানের কাছে একটু শুনতে চাই। সলভেন্সি মার্জিনের কথা বলতেছিলেন সাইফুদ্দিন চৌধুরী সাহেব, সলভেন্সি মার্জিন এটা আমার মনে হয় ব্যাংকেও এটার দরকার আছে কিনা, এবং এটা সলভেন্সি মার্জিন দিয়ে একটা কোম্পানি বা একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের আপনার অবস্থানটা, স্ট্রেংথটা বোঝা যায়। সেক্ষেত্রে ব্যাংকসমূহের রিস্ক ম্যানেজমেন্ট যে আপনার পদ্ধতিটা, রিস্ক ম্যানেজমেন্ট ফ্যাক্টরগুলোকে যে আপনার আইডেন্টিফাই করার জন্য যেভাবে কাজ করা দরকার, সেটা আসলে হচ্ছে কিনা, হলে তো আমার মনে হয় ব্যাংকগুলো আজকে এই অবস্থায় যেত না। এই বিষয়ে যদি আপনি বলতেন একটু। এটাও ভেরি পার্টিনেন্ট একটা পয়েন্ট। মানে সলভেন্সি মার্জিন তো আমাদের ওই এন্ডে আসলে আমরা প্র্যাকটিস করি না, বাট আমি যদি ঠিক ওটাকে একটু রিলেট করি, আমাদের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট পলিসি গাইডলাইনে আমাদের ICRRS বলি আর কি, একটা কাস্টমারের বেসিক্যালি ইন্টারনাল ক্রেডিট রেটিং যেটা আমরা করে থাকি, ওখানে কিন্তু যেই সাব কম্পোনেন্টসগুলো বলা আছে, যে সলভেন্সি অফ অ্যান ইন্ডিভিজুয়াল এবং তার ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, তার ইকুইটি এনাফ আছে কিনা তার বিজনেসে,
সেই ফান্ডামেন্টালগুলো কিন্তু ক্লিয়ারলি কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংক গাইডলাইন্সেও বলা আছে এবং আমরাও সেটাকে প্র্যাকটিস করার চেষ্টা করছি। আমি যদি বলি যে টু দ্য পয়েন্ট আমরা প্র্যাকটিস করছি কি না, সেখানে কিন্তু আমাদের ডিবেটেবল, আমাদের অনেক কোয়েশ্চেন আছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটা বড়োয়ারকে ফাইন্যান্স করার জন্য একটা প্রিপেয়ার্ড ক্রেডিট অ্যাসেসমেন্ট পেপার তৈরি করা হচ্ছে, বা সেটা অ্যাবসোলুটলি নট ফ্যাকচুয়ালি কারেক্ট। তো এগুলোকে যদি আমরা অ্যাড্রেস করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের ওই ধরনের কোনো প্রবলেম আমরা ফিউচারেও দেখব না। বাট মানে আমাদের আশার যে কথাটা, সেটা হচ্ছে আমাদের রেগুলেটর তো হচ্ছেন আমাদের উপরে আছেন এবং তারা বেসিকলি সুপারভিশন, মনিটরিং এবং আমাদের পুরো ইন্ডাস্ট্রিটাকে রেগুলেট করেন। ওনাদের ইন্ডিপেন্ডেন্স খুব ইম্পর্টেন্ট। এবং এই লাস্ট আমরা 14 মান্থসে যেটা দেখেছি, মানে উই বেসিকলি ফেল্ট যে আমাদের রেগুলেটর যথেষ্ট ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু তারা সার্ভ করতে পারছেন। এখন আমাদের সামনের দিনগুলোতে যেটা হচ্ছে, উই নিড আ পলিটিক্যাল উইল অ্যান্ড হোপফুলি আমাদের একটা পলিটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবো, এবং তাদের উইলের উপরে ডিপেন্ড করবে যে ইন্ডিপেন্ডেন্স অফ দি রেগুলেটর। এবং এই যে আমাদের ক্রেডিট রিস্ক গাইডলাইন্স বা আমি ICRRS-এর যে কথাগুলো বলেছি, সেটার প্রপার ইমপ্লিমেন্টেশন, এক্সিকিউশন এবং সেটাকে ফলো করে আমরা আমাদের প্রফেশনাল ব্যাংকাররাও আসলে অপারেট করছে কি না, সেটা কিন্তু ওনারা যদি ফ্রিলি দেখতে পারেন তাহলে কিন্তু আমার মনে হয় যে আমাদের সামনে খুবই সুদিন আমরা দেখতে পারবো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে। জনাব সাইফুদ্দিন চৌধুরী, সংক্ষেপে যদি আপনি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি নিয়ে একটু বলতে চান কিছু, প্লিজ। আমি বলবো ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি এখনও বাংলাদেশে নন লাইফ, স্পেশালি নন লাইফের অনেক পটেনশিয়ালিটি আছে। এবং সেই সাথে আমি ব্যাংক অ্যাসোসিয়েশনকেও ব্যাংকার বলবো যে আপনারা যখন পলিসিটা নেবেন তখন গ্রাহকরা কিন্তু বোঝাতে হবে যে এই পলিসিটা নিলে কতটুকু সে বেনিফিশিয়ারি হবে, কতটুকু হবে না। অনেক সময় দেখা যায় যে আমরা এই যে মনে করেন যে এই যে একটা ইনসিডেন্ট হয়ে গেল এয়ারপোর্টে, এতে অনেক কার্গো আছে অনলি ইয়ার রিস্ক, কিন্তু ওই সময় যদি ব্যাংক এলসি খোলার সময় যদি বলতো যে না, আপনি অনলি অল রিস্ক না নিয়ে অল রিস্ক কাভারটা নেন, তাহলে কিন্তু আজকে কিন্তু মানে এত সব লোকের ক্রাইসিসটা হতো না। 12,000 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওটা অন্তত কাভারটা পেত। কারণ কি আমরা চিন্তা করেন, আমরা কিন্তু রিইন্স্যুরেন্স করে রাখি। আমি যে আমার পকেট থেকে দেব তা না, বাংলাদেশের পকেট থেকে দেব না, বাইরে থেকে তো আসতে পারে, ঠিক না? এই জন্য আমি ব্যাংক কর্তৃপক্ষকেও বলবো যে তারা যখন একটা লোন দিয়ে থাকেন তাহলে ওনারা চিন্তা করবেন কিভাবে এটার ফুল প্রোটেকশনটা নেওয়া যায়। আর আরেকটা জিনিস আমাদের চিন্তা করতে হবে যে আমরা যে সিকিউরিটিসে ইন্স্যুরেন্সের জন্য দিচ্ছি, ওনারা এটা ইনকোয়ারি করবে। জনাব সাইফুদ্দিন আহমেদ চৌধুরী এবং জনাব তারেক রিয়াজ খান, আপনারা দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বিজনেস শোতে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিবেদিত বিচ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট PLC আয়োজিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস A to Z আজ এই পর্যন্ত। আগামীতে আবারও দেখা হবে একই সময়ে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সাথে থাকুন।